মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের ব্রিফিংয়ে জানিয়েছে সেখানে ৭-৮ জন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়েছে। নাসিরপুরের জঙ্গি আস্তানায় যে বিস্ফোরক পাওয়া গেছে তার সঙ্গে সীতাকুণ্ড ও বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় আত্মঘাতী যুবকের কাছে যে অবিস্ফোরিত বোমা পাওয়া গিয়েছিল সেগুলোর মিল আছে। গতকাল থেকে কুমিল্লার কোটবাড়িতেও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ এবং আজ সিটি কর্পোরেশন নির্বাচন শেষে কাল সেখানে অভিযান পরিচালনার কথা আগেই জানানো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব কাজ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর বিএনপির সন্দেহ, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো সামনে এলেই জঙ্গিবাদের মতো ভয়ঙ্কর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে ফরিদপুরের জনসভায় বলেছেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে জঙ্গিবাদের উত্থান ঘটায় এবং আওয়ামী লীগ যখন উন্নয়ন নিয়ে ব্যস্ত, বিএনপি তখন জ্বালাও পোড়াও রাজনীতি ও সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ে ব্যস্ত। আর বিএনপি প্রধান খালেদা জিয়া দুদিন আগে এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেন জঙ্গিবাদ এভাবে মাথাচাড়া দিয়ে ওঠে তা নিয়ে প্রশ্ন থাকলেও তারা এই প্রশ্ন কখনো তোলেননি। ধর্মীয় জঙ্গিবাদী তৎপরতার উত্থান এবং এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর যোগ আছে কিনা তা নিয়ে বিতর্ক ও সন্দেহের মধ্যেই বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল এই সন্ত্রাসী তৎপরতায় পরস্পরের প্রতি ফায়দা হাসিলের অভিযোগ আনায় এখন প্রশ্ন দেখা দিয়েছে, এ কি জঙ্গিবাদ না স্থানীয় রাজনীতি? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। আপনাদের প্রশ্ন ও মতামতের জবাব দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সম রেজাউল করিম। স্বাগত আপনাদের দুজনকেই। আমি সম রেজাউল করিম আপনাকে দিয়ে যদি শুরু করি, কি গত কদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আগে তো জঙ্গিবাদ মানে বিএনপি জামাত দায়ী এগুলো বলা হচ্ছিল একটা দীর্ঘ সময় ধরে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কিনা সেটা খতিয়ে দেখা হবে, আজকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এক সভায় বলেছেন যে এই মানে সরকার এভাবে উৎখাত করা যাবে না। পুরো ব্যাপারটাতে মনে হচ্ছে যে সরকার সন্দেহ করছে যে আসলে এটা সরকার উৎখাতের একটা রাজনীতি চলছে। ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে সরকারকে কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে না দেওয়ার যে বিএনপির প্রত্যয়, সেই প্রত্যয়টা বিএনপি পূর্ব থেকে শুরু করে বিএনপি এবং তাদের সহযোগীরা বাংলাদেশে কখনোই যা রাজনীতির নামে হয়নি, আন্দোলনের নামে হয়নি, সেই ভয়াবহ নৈরাজ্যকর ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনায় পেট্রোল বোমার মতো নতুন সংস্করণ তারা সংযোজন করেছিলেন, সারা দেশকে পেট্রোল বোমার একটা বার্ন ইউনিটে পরিণত করেছিলেন। অসহায় রাস্তায় থাকা মানুষ, ট্রাকের মানুষ থেকে শুরু করে গবাদি পশু রক্ষা পায়নি, সেই প্রোগ্রামে তারা ফেল করেছেন অনির্দিষ্টকালের জন্য। তারপরে কিছুদিনের জন্য কিন্তু তাদের অবস্থানটা স্বাভাবিক ছিল বলে দৃশ্যমান, কিন্তু প্র্যাকটিক্যালি স্বাভাবিক ছিল না। তারপরেও কিন্তু তারা সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করা অথবা তাদের ভাষায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, এই প্রক্রিয়ায় গিয়েছেন। ওই প্রক্রিয়ায় যাওয়ার জন্য তাদের যে মুভমেন্টগুলি, দেখুন আমি যেখান থেকে লিঙ্কটা খুঁজি, আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন জঙ্গিবাদ এবং অন্যান্য প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করতে গিয়ে বলছেন যে এগুলো কিছু না, এগুলো হচ্ছে দৃষ্টি অন্যদিকে ঘুরানো। এত বড় ভয়াবহ ঘটনা যেখানে পুলিশ কর্মকর্তা মারা যাচ্ছেন, র্যাবের গোয়েন্দা প্রধান এখন ক্লিনিক্যালি ডেড আছেন, নৃশংসভাবে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ল এনফোর্সিং এজেন্সির মেম্বারদের, তারপরও বিএনপির নেতৃবৃন্দ এখন পর্যন্ত একটা বারের জন্য বলেন নাই যে এই জঙ্গি ঘটনার আমরা নিন্দা করি। বারবার তারা ঘুরিয়ে ফিরিয়ে এই ঘটনাগুলো সাজানো নাটক অথবা এই বায়োস্কোপের ভিতর থেকে বের করা হচ্ছে যে ভাষাটা আপনি বললেন, এ জাতীয় কথা তারা বলছে। আমার মনে হচ্ছে যে এই ঘটনাগুলোকে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন দেওয়া, সমর্থন দেওয়ার মধ্য থেকে তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য, যে বর্তমান যে সরকার, এই সরকারকে বিপদগ্রস্ত করা, এই সরকারকে অগ্রহণযোগ্য করা, সরকারকে ক্ষমতাচ্যুত করার তাদের যে পূর্বের পরিকল্পনা, সেই পরিকল্পনার কখনো প্রত্যক্ষ বা পরোক্ষ একটা প্রচেষ্টা মাত্র। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার কি মনে হয় যে এটা কি রাজনীতি না জঙ্গিবাদ? সম রেজাউল করিমের একটা চমৎকার ভাষণ শুনলাম এবং মানে পুরোপুরি আওয়ামী লীগ না হলেও মানে আওয়ামী লীগের পক্ষেরই যেটুকু বলা দরকার সেটাই সে বলেছে আর কি। আসলে বাস্তব ঘটনা হচ্ছে যে বিএনপি জঙ্গিবাদ বিরোধী এবং জঙ্গি ইস্যুতে গতকাল আপনি দেখবেন
পত্রপত্রিকায় বেগম খালেদা জিয়ার বিবৃতি 28 তারিখ উনি বিবৃতি দিয়েছেন, 28 তারিখ বিবৃতি দিয়েছেন, সেটা আমি প্রচারিত নিজে উল্লেখ হয়েছে। করছিলাম। এবং সেই বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যেটা এটা হচ্ছে বিএনপি স্ট্যান্ড। এটা বলছে যে আমরা অবশ্যই জঙ্গিবাদ বিরোধী, এবং আজকে এই জঙ্গিবাদটা একটা গ্লোবাল একটা ইস্যুতে পরিণত হয়েছে, বৈশ্বিক মানে বৈশ্বিক সমস্যায় রূপান্তরিত হয়েছে। এখন যদি মানে নিউ ইয়র্কে যে জঙ্গি হামলা হলো, বা মস্কোতে যেটা হলো, বা প্যারিসে কালচারাল সেন্টার সামনে যেটা হলো, বা লন্ডনে যেটা হলো, সে জায়গায় কিন্তু বিএনপি আওয়ামী লীগ নাই, কিন্তু সেখানে জঙ্গি হামলা হচ্ছে। অতএব জঙ্গি একটা মানে বৈশ্বিক একটা ব্যাপারে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশে হতে বাধ্য, বাংলাদেশে হচ্ছে। এখন এই জঙ্গিবাদের উৎপত্তি কি কারণে এবং কি করে এটা নির্মূল করা যায়, সেই ঠিকানা আমাদেরকে মানে খুঁজে দেখতে হবে, অ্যাড্রেস করতে হবে সেই জায়গাটায়। বিএনপি ক্ষমতায় এসে যখন প্রথমের দিকে বিএনপি বুঝতে পারেনি, কিন্তু যখনই বোঝার সাথে সাথে এই যে বাংলা ভাই, তারপরে যে আরো অন্য যেগুলো ছিল, এদেরকে কিন্তু নিতাই রায়চৌধুরী, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যে বেগম খালেদা জিয়ার খুবই সুন্দর সুলিখিত একটি বিবৃতি পৌঁছেছে সকল সংবাদ মাধ্যমের কাছে, কিন্তু প্রায় 111 ঘন্টার একটি অভিযান শেষ করবার পরে আসলে এই বিবৃতিটা এলো। কিন্তু তার আগে বিএনপির নেতৃবৃন্দ, তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বললেন, রুহুল কবির রিজভী আহমেদ যা বললেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথাগুলো বললেন, যে আসলে দৃষ্টি ফেরানোর চেষ্টা, বা আমি আরো কিছু উল্লেখ করে প্রশ্ন করবো সমরেজাউল করিমকে, সেগুলো তার মানে বিএনপির স্ট্যান্ড নয়। আচ্ছা, আমি এটা বলছি যে প্রথম কথা হলো যে আমি এই জায়গায় আসবো আর কি। তো বিএনপি ক্ষমতা এসে জঙ্গিবাদ নির্মূল করেছে, জীবিত ধরেছে, আব্দুর রহমানকে জীবিত ধরা হয়েছে, এই যে মুফতি হান্নানকে বিএনপির সময় ধরা হয়েছে, এবং তাদের বিচারও হয়েছে, রায় হয়েছে, কার্যকর বিএনপি করে যেতে পারেনি, তত্ত্বাবধায়ক সরকার এসে পরে করেছে, কিন্তু বিএনপি জীবিত ধরেছে। অর্থাৎ বিএনপি বিরোধী। আমরা যে কথাটা বলতে চাই যে জঙ্গিবাদ যে ঘটনাটা ঘটে একটা দেশে, যখন মানে গণতন্ত্র না থাকে, যখন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যায়। আজকে ভারতে মানে উদার গণতন্ত্রীরা ক্ষমতা আসলো না, কমিউনিস্টরা আসলো না, মৌলবাদীরা আসলো, সেটা বড় কথা না। যদি মৌলবাদও ক্ষমতা এসে থাকে, সেখানে যেহেতু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, সেখানে নির্বাচন কমিশন, সেখানে পাবলিক সার্ভিস কমিশন, সেখানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, সেখানে আমি ভারতের কথা বলছি, কিন্তু সেটাকে তারা কন্ট্রোল করে, ঐক্যমতে পৌঁছে। দেখেন যে কোনো ঘটনায় সব দল কিন্তু এক জায়গায় বসে। আমাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে, লাইক পার্লামেন্ট, নির্বাচন কমিশন, তারপরে সিভিল মানে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এগুলো সব ডিজঅর্ডার হয়ে গেছে। সুবিচার মানুষ পাচ্ছে না, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে, এখানে চাকরি বাকরি নাই, শিক্ষা প্রতিষ্ঠান বিপর্যয় হয়ে গেছে। অতএব এই পরিস্থিতিতে আপনার হাতে তালি দিয়ে মশা মেরে লাভ নাই, মশা উৎপত্তি স্থলটাকে আগে বন্ধ করতে হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের পরিস্থিতি আজকে এখানে মানুষকে ফ্যাটালিস্ট করে তুলছে, মানুষ এদিকে যাচ্ছে। এই জায়গাটা আমরা বলছি যে আসলে ঐক্যমতে পৌঁছাই। আমরা বলছি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিক করে থাকেন, কিন্তু আসলে দোষারোপের। হ্যাঁ, পাবলিক পারসেপশনের কথাগুলো বিএনপি নেতারা বলছে। পাবলিক পারসেপশন কি? জনগণের প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আসলেই জঙ্গি বাড়ে কেন? আগেরবার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন উদীচী হামলা, অমুক তমুক সব হলো। আবার এবারও এগুলো সারা দেশে জঙ্গি হামলা, সাম্প্রদায়িক মানে ইয়েতে তাণ্ডব, বিভিন্ন জায়গায় নাসিরনগর থেকে শুরু করে সব জায়গায় হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে, মন্দির উচ্ছেদ করা হয়েছে, বৌদ্ধদের করা হয়েছে, খ্রিস্টানদের করা হয়েছে। তাহলে কেন? তাহলে পাবলিক পারসেপশনটা গুরুত্ব দিতে হবে। তো রাজনীতিতে তো পাবলিক পারসেপশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পাবলিক পারসেপশন দেখছে না। পাবলিক যদি মনে করে যে এটা নাটক, সেটা হয়তো বিএনপি কোনো নেতা বলেছেন, কিন্তু আমাদের বক্তব্য হলো বিএনপি নেতারা যেটা বলছেন এটা পাবলিক পারসেপশনের কথা বলেছেন। কিন্তু আমরা যেটা মনে করি উই আর এগেনস্ট টেরোরিজম।
এনি সর্টস অফ টেরোরিজম, এনি সর্টস অফ জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা। জঙ্গিবাদ আগে সমরেজাউল করিম, এই পাবলিক পারসেপশন গুলো তো কি আছে, আপনি স্বীকার করবেন কিনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরাসরি, আমি কয়েকটি যদি কি বলেছেন, বায়োস্কোপের কথা তো বলেছেনই, জঙ্গি খেলার কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ এর আগে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এইগুলো জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলার মূল উদ্দেশ্য হচ্ছে ঘরে ঘরে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া, এরপর জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন যে আমরা দেখেছি যে অনেক নিরীহ মানুষের ওপর অভিযানের নামে অহেতুক হয়রানি করা হচ্ছে। এর মধ্যে তো এমন অভিযোগও এলো যে আত্মঘাতী বোমা হামলাকারীর সাথে এসেছিলেন বলে ধরে নিয়ে যাওয়া হলো, সেই লোকের পরিবার বলছেন যে তাকে আগেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, কোন ক্ষেত্রে পুলিশের দায়িত্বশীল ভূমিকা সবখানে থাকে না, কখনো পুলিশ গ্রেপ্তার বাণিজ্য করতে পারে। ওই পার্টটা কতটি ঘটনা, সেই ঘটনায় কজন নিরীহ লোক গ্রেপ্তার হচ্ছে সেটাকে ব্লাইন্ডলি আমার বলা উচিত না যে না একেবারে সমস্ত জঙ্গিদের ধরছে। এক্ষেত্রে বাণিজ্য হয়, কখনো কে জঙ্গি না, কারণ এই দেশের ভিতর যারা আছে এদের কিন্তু হোয়াইট কালার পিপল না, আমি কিন্তু হঠাৎ করে আইডেন্টিফাই করতে পারবো না। মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ এক নেতার ছেলে হলি অটিজানের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল, এখন যদি ধরে না হতো পারসেপশন যে আওয়ামী লীগের পরিবার কেউ থাকতে পারে না, সেটা হতে পারে না। এই জন্য ধরার পরে গ্রেপ্তার করা, জিজ্ঞাসাবাদ করার ভিতরে প্রকৃতপক্ষে জড়িত যারা তাদের রাখা, অন্যদের রাখা হয় না। কোন ক্ষেত্রে গ্রেপ্তার বাণিজ্য হয়, এটা সত্য, কিন্তু অ্যাজ এ হোল যে ভয়াবহ ঘটনা ঘটছে, মির্জা ফখরুল সাহেব, মওদুদ সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যে বক্তব্যগুলো রেখেছে, এটা কি বাংলাদেশের রাজনীতিবিদদের দায়িত্বশীল জায়গা থেকে এই জাতীয় কথা ওনারা বলতে পারেন? এত বড় ভয়াবহ ঘটনা, সেই ঘটনাকে ওনারা টোটালি অন্য খাতে প্রবাহিত করার মতো একটা কথা বলছেন। দাদা একটা কথা বলছেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই যে ঘটনা ঘটে। আমরা কিন্তু বিস্মৃত হইনি। 2001 অক্টোবরের পরে বিএনপি জামাত ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের বাড়িঘর, জামাত আসেনি, 4 দল জোট। আমি বলছি যে বিএনপি জামাত মুখ্য, ওই খুচরা যে দল ওটাদের কেউ কাউন্ট করে না। তারা ক্ষমতা আসার পরে কিভাবে সংখ্যালঘুদের বাড়ি দখল করা, ঘর বাড়ি ভেঙে সেখানে সরিষা বপন করা, কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের নির্যাতন করা, কিভাবে বিরোধী দলের লোকদের হাত পা কেটে ফেলা, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেখেছিলাম খণ্ড বিখণ্ড মানুষকে। কিন্তু মানে ওই যে ছায়ানটের ঘটনা, উদিচির ঘটনা, মানে আওয়ামী লীগের সময় এলেই জঙ্গিবাদের ঘটনা বাড়ে কেন? না বাড়ে এই কারণে বিএনপির সঙ্গে আসলাম, বিএনপি তো তাদের সঙ্গে মুফতি ফজলুল হক আমিনীর যে ঘোষণা ছিল বাংলাদেশে কিছু হতে দেবে না, সে আমিনী কোন জোটের ভুক্ত ছিল? সে আমিন তো তাদের জোটের ভুক্ত ছিল, তাদের জোটের অন্যতম দল ছিল। ফজলুল হক আমিনী বলছিলেন এ দেশে আমরা যা চাইবো তা হবে, হিন্দুদের জন্য দেশ না, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিলেন। সেই ব্যক্তির বিরুদ্ধে কোনোদিন স্টেপস নিয়েছে? ওনারা কি জোট থেকে তাকে কখনো বের করে দিয়েছেন? কখনো দেন না। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রকৃত ইসলামের যে কালচারটা, অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা এবং নিজের ধর্মের যথাযথ প্রয়োগের জায়গাটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া সহ কোরআন তেলাওয়াত এবং তিনি তাহাজ্জুদের নামাজও কায়েম করেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম পরিচয় নাই, কিন্তু শেখ হাসিনার কাছে ইসলাম নিরাপদ না। আমি বলছি যে এরকম একটা সস্তা দরের হুজুগি কথা বলে, ধর্মের ব্যাখ্যা না ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনীতিকে সস্তা দরের একটা জায়গায় নিয়ে আসার যে প্রচেষ্টাটা, সেটা কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোট করেছিল। আর এই যে আপনারও দৃঢ় প্রতীতি, মানে বিশ্বাস যে বিএনপি জামাত মানে এই রাজনীতির সঙ্গেই আছে, এটা বলে যে জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, মানে এটি তো একটি বৈশ্বিক সমস্যাও বটে, এই জঙ্গিবাদের বা ধর্মের অপব্যাখ্যা করে আসলে আত্মঘাতী হয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ারও ঘটনাটি, সেটিকে হালকা করা হচ্ছে না? মানে আপনি এককভাবে না, এটাকে হালকা করা হচ্ছে না এই সেন্সে। বাংলাদেশকে জঙ্গিবাদকে দমনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্টেপসগুলি, আওয়ামী লীগের সম্মেলনে বড় বড় দেশের প্রতিনিধিরা আসার পর তারা কিন্তু বলে গেছিলেন যে মৌলবাদী তথা জঙ্গিবাদ এই জাতীয় ঘটনাকে দমন করার যে রাজনীতির দৃঢ়তা এবং পরিপক্কতা শেখ হাসিনার কাছে শেখার আছে, সেই জায়গাটা বলছিলেন। দাদা আরেকটা কথা বলছেন যে অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এর ভিতরে একটা বলছেন জুডিশিয়ারি ডিসঅর্ডার হয়ে গেছে। আরে জুডিশিয়ারি ডিসঅর্ডার হয়ে গেলে কি আজকে যে ঘটনা বাংলাদেশে আন্দোলনের নামে ওনাদের নেতৃত্বে হয়েছে, ওনারা কি জুডিশিয়ারি ডিসঅর্ডার হলে এই অবস্থা থাকেন? আর একটা কথা বলি, মুফতি হান্নানের কথা বলছেন গ্রেপ্তার হয়েছে। মুফতি হান্নানের যে স্টেটমেন্ট,
কিভাবে 2004-এর 21 আগস্টের গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, 24 জনকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানের পরামর্শে আব্দুল সালাম পিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ সেই ঘটনায় মুফতি হান্নানের যে স্টেটমেন্টটা ওনারা যাকে ধরে দিয়েছিলেন, সেই স্টেটমেন্টটাকে যদি আমরা পর্যালোচনা করি, ওনাদের জোটের আলী হোসেন মুজাহিদ, মতিউর রহমান নিজামী 10 ট্রাক অস্ত্র মামলায় যে ঘটনা বেরিয়ে আসছে, সেখানে জজ সাহেব তার ফাইন্ডিংসে বলছেন যে এই ঘটনা সম্পর্কে দিদেন প্রাইম মিনিস্টার জানতেন। এত বড় ভয়াবহ ঘটনার যে জঙ্গি হামলা করার যে প্রস্তুতি এবং অপরাধ ঘটনা, এইটা কি বিএনপি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমি মানে স্থূলভাবে কোনো কথা বলতে রাজি না। আমার বক্তব্য হলো যে কতকগুলো বিষয় আছে যেটা জাতীয় ইস্যু, যেটা আন্তর্জাতিক পর্যায়ের ইস্যু। আজকে সময়ের মানে মানে পরিস্থিতি যেটা আজকে দুটা জায়গা, একটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেটা আপনি মুখবন্ধে প্রথমে ভূমিকায় বলেছেন যে এইটা দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা মানে হাসিল করা যাবে কিনা এটা আমি খুঁজে দেখবো। এবং ওবায়দুল কাদের সাহেব ঠিক এই একই ধরনের বক্তব্য বলছে যে এটাকে আওয়ামী লীগ কি করার জন্য এটা করছে। তার মানে তারা বলতে চায় যে এই জঙ্গি বিষয়টা এটা মানে তৈরি করা হচ্ছে মানে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে। আচ্ছা, তাহলে কিন্তু প্রকৃত ব্যাপারটা আড়াল করে এটা করা হচ্ছে। অন্যদিকে আপনার মানে আমরা বলছি যে কিন্তু বাংলাদেশের মতো একটি সহিংস রাজনীতির দেশে মানে এটা রাজনৈতিকভাবে তৈরি করাও কি খুব অসম্ভব? না, আমি সম্ভব অসম্ভবটা পরে বলছি। এটা মানে কখন হয়, যেমন আপনার প্রত্যেকটা জঙ্গি অভিযানে জঙ্গিরা মৃত পাওয়া যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, কাউকে জীবিত ধরা হচ্ছে না। যেমন আব্দুর রহমানকে যখন জীবিত ধরা হলো, তাকে দিয়ে কিন্তু পুরো চেনটাকে চিহ্নিত করা গেল বিএনপির আমলে, এবং চেনটাকে চিহ্নিত করে তখন বেগম জিয়ার সরকার তখন কিন্তু সেই আপনার বাংলা ভাইকে নির্মূল করার জন্য যা যা করে করল। এই কথাটা যে বারবার আপনারা বলেন, মানে আসলে কি করার আছে? আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছি রাখছিলেন আমাদের মতোই। ধরুন এই যে সিলেটের আতিয়া মহলে দুদিন ধরে হ্যান্ড মাইকে তাদেরকে ডাকাডাকি করা হলো, বেরিয়ে আসুন, পত্রিকায় খবর এলো, আমরা খবর দিলাম যে তারা ভেতর থেকে বলছে না না সোয়াট পাঠাও, আমাদের সময় কম। মানে এই মরতে রেডি লোকজনের সাথে করবারই বাকি আছে। এখানে পাবলিক পারসেপশনটা কি, জনগণ কি ভাবছে যে জীবিত ধরা সম্ভব? কিন্তু আগে যেমন আইজি বলল, পুলিশের মানে প্রধান, তিনি বলছেন যে মানে জঙ্গি দমন করতে গেলে এইভাবে মৃত্যু হবেই, মৃত পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু মানে দুটো একটা মৃত্যু ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রত্যেক ঘটনায় সব জায়গায় মৃত পাওয়া যাচ্ছে, এবং প্রতিটি ঘটনায় তার স্বজনরা বলছে যে না আমাকে ধরে নিয়ে গেছে, আমার ছেলেকে ধরে নিয়ে গেছে 21 দিন আগে, কেউ বলছে 2 মাস আগে, কেউ বলছে আমার ভাইকে ধরে নিয়ে গেছে, এবং পরবর্তী সময় তাকে ওখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলোকে ক্লিয়ার হচ্ছে না কেন? এই ক্লিয়ার করার জন্য আমার বক্তব্য যে তাহলে পরে দোষারোপের রাজনীতি চলছে, মানে দোষারোপের রাজনীতি, এবং কোন পর্যায়ে গেছে দেখেন। যেমন সেদিন আপনার আওয়ামী লীগ প্রধান বা আওয়ামী লীগের নেতারা কয়েক জায়গা বলে বেড়ান যে 2001 সালে ইন্ডিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বিএনপির ক্ষমতা এনেছে, এগুলো এক। আবার বাংলাদেশের পিপলের পারসেপশন হচ্ছে যে ইন্ডিয়াই আওয়ামী লীগের ক্ষমতা এনেছে এবং ক্ষমতা দেখেছে। তাহলে আমাদের জাতীয় ক্ষেত্রে আমাদের জাতীয় রাজনীতির দেউলিয়াপনা এখানে কোন পর্যায়ে চলে যায় যে আমার দেশের ক্ষমতায় আনা না না। বিরতির পর ফিরে এসে আসলে একটু আপনার কাছে পরিষ্কার হতে চাই যে তার মানে তো আপনিও বলছেন যে রাজনৈতিক ভাবেই তৈরি করা হয়েছে। না, আমি তা বলছি না। আমি বলছি যে এই জঙ্গিরা আসলে আমি বলছি এই যে জঙ্গিবাদ, প্রথমেই তো বলে রেখেছি এটা একটা গ্লোবাল ইস্যু, এবং এই জঙ্গিবাদ বাংলাদেশে হচ্ছে এই কারণে সেখানে সরকারের ব্যর্থতা আছে, সরকারের মানে অযোগ্যতা আছে, গণতন্ত্রহীনতা আছে, এবং এই সরকারের সাথে মানে মাইনরিটি ছাড়া মেজরিটি লোক তাদের বিরুদ্ধে, অ্যাটলিস্ট 60-70% লোক এগেনস্ট দিস গভর্নমেন্ট। এখানে পার্লামেন্ট নাই, পার্লামেন্টের মানে পার্লামেন্ট আছে কিন্তু তার জনগণের ভোটে গঠিত হয়নি। এই সমস্ত কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে।
ফিরে এলাম রাজকাহনে অ্যাডভোকেট সম রেজাউল করিম, কিন্তু সরকারেরও তো ফায়দা নেওয়ার সুযোগ আছেই এই থেকে। বিএনপি নেতৃবৃন্দ যেটা বলছেন কিছুটা শুরুও করেছিলেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, কারণ জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদ একমাত্র আওয়ামী লীগ দ্বারাই দমন হয়, এই পারসেপশনটাকে কাজে লাগিয়ে ভোট পাওয়ার সুযোগ আছে, এই পারসেপশনটাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সুযোগ আছে। দেখুন, আমার কাছে সেটা মনে হয় না। আমি বিনয়ের সঙ্গে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে বলি, সেটা হলো শেখ হাসিনা কিন্তু জঙ্গিবাদ দমন করবে এই জন্য তারা সবাই ক্ষমতা রাখবে এরকম অবস্থা না। শেখ হাসিনার টার্গেটটা হচ্ছে যে কনস্টিটিউশনালি দায়িত্ব পালনের পরে মানুষের জীবন ও সম্পত্তি সহ অপরাপর অধিকারকে নিশ্চিত করার যে সাংবিধানিক দায়িত্ব সেটা তিনি পালন করতে পারছেন কিনা, মানুষের স্ট্যান্ডার্ড অফ লাইফকে ডেভেলপ করছেন কিনা, সামাজিক সূচকে উন্নয়ন হচ্ছে কিনা, দেশের প্রবৃদ্ধি বাড়ছে কিনা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, মানুষের যে নিত্য প্রয়োজনীয় দাবিগুলি সে অধিকারগুলি সেই অধিকারগুলি তিনি প্রতিষ্ঠিত করতে পারছেন কিনা, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে বড় করতে পারছেন কিনা। সে কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে লিডারশিপের জায়গায় মনে করে, ওয়ার্ল্ড কিন্তু তাকে লিডারশিপের জায়গায় মনে করে। বাংলাদেশের 10টা জেলার জঙ্গি দমন করলেই সব মানুষ মিলে তাকে ভোট দেবে, এইটা শেখ হাসিনার মাথায় ওঠে না। সাবকন্টিনেন্টে না, ওয়ার্ল্ডের ভিতরে ওয়েল ম্যাচুয়ার্ড পলিটিশিয়ানের জায়গা কিন্তু শেখ হাসিনা নিজে দাবি করেন না, বিশ্ব আজকে বলতেছে। আমি এই কথাটা এই কারণে বলছি, হঠাৎ মার্চ মাসে গতকাল খন্দকার মোশাররফ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি প্রশ্ন তুলেছেন যে হঠাৎ করে মানে একের পর এক অভিযান শেষ না হতেই আরেক অভিযান, মানে আমরা তো জুলাইয়ের হোলি আর্টিজান ঘটনার পরে জানতাম যে পুলিশ চারদিকে শক্ত অভিযান চালাচ্ছে, বড় বড় নেতারা মারা যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে পড়ছে জঙ্গি নেটওয়ার্ক। তো হঠাৎ করে একসাথে এতগুলো ঘটনা কেন? হঠাৎ করে একসঙ্গে ঘটনা না, বিষয়টা হলো যে বড় বড় কয়েকটা ঘটনা অপারেশন হওয়ার পর আপনি কল্যাণপুর থেকে শুরু করে হোলি যান, অন্য দিকে দেখেন, সেই সকল ঘটনার পরেও কিন্তু ল এনফোর্সিং এজেন্সি কিন্তু একবারও বলেনি যেটা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু কিছু দায়িত্বহীন নেতারা বলছিল সব শেষ হয়ে গেছে, কোন মন্ত্রীও কথাটা বলছিলেন, সেটা যৌক্তিক না। তারা এমন তো হতে পারতো, অনেকগুলো স্টেটমেন্ট আসছে খুব রিজনেবল, যে তারা প্রিপারেশন নিচ্ছিল ভয়াবহ ঘটনা ঘটাবে, উল্লেখযোগ্য ব্যক্তিদের মেরে ফেলবে, যারা ইন্টেলেকচুয়াল তাদের মারবে, বড় বড় জায়গায় আঘাত করবে, যাতে একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আর একটা কথা দাদা বলছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কেন হচ্ছে, এদেশে গণতন্ত্র না ইত্যাদি ইত্যাদি। তো এদেশে গণতন্ত্রের কথা আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই বড় করে বলেন, তাহলে এই জঙ্গিবাদ গুলো কি অপারেট ওনারা করতেছেন যে গণতন্ত্র নাই, ওনাদের ভোটের অধিকার নাই, সেই জন্য ওইগুলো ওখান থেকে মাথা চাড়া দিয়ে উঠতেছে? ওই জঙ্গিবাদের যারা জড়িত ওরা কি কেউ বাংলাদেশে রাজনীতি করে? ওরা কি কোনো উল্লেখযোগ্য পলিটিক্যাল পার্টি? তাহলে ওইগুলো উঠতেছে, ওনাদের ভোটের অধিকার নাই, শেখ হাসিনা ক্ষমতা দিচ্ছে না, পার্লামেন্ট অ্যাক্টিভলি পারফর্ম করতেছে না, সেই কারণ হচ্ছে বললে এটা তো বিএনপির দাবি, সেই দাবি শেখ হাসিনা মেনে না নেওয়ার কারণে তাহলে কি তাদের ওইভাবে উত্থানটা হচ্ছে? এই জাতীয় একটা পারসেপশন কিন্তু আসে। আর একটা কথা বলছেন রয়ের ব্যাপারটা নিয়ে, দেখুন বললে তো অনেক কথা এসে যায়। ওনাদের গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আদালতে স্টেটমেন্ট দিয়ে বলছিলেন অন 11 অ্যারেস্ট হওয়ার পরে যে পাকিস্তানের আইএসআই টাকা দিছিল আমাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশন করতে। কত জায়গায় বিএনপি খেলতে পারে, এটা অভাবনীয়। কাজী রয়ের কথাটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের জায়গায় থেকে তিনি যখন বলছেন, ডেফিনেটলি তার কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য অথবা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার মতো বক্তব্য তার আছে, এবং ওনার মন্ত্রীরাই বলছেন যে ওনারা আইএসআই টাকা নিয়ে ইলেকশন করছেন। কাজে কিছু কিছু জায়গাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু এটা না। প্রধানমন্ত্রী আইএসআর কথা বলেন নাই, প্রধানমন্ত্রী আইএসআর কথা বলেন না। লুৎফুজ্জামান বাবর ওই যে 10টা অস্ত্র মামলার আপনারা তো দুই জায়গায় খেলতে পারেন। উনি বলছে প্রধানমন্ত্রী সর্বোচ্চ জায়গাতে বলছে, তাহলে সেইটাই সঠিক। তাহলে প্রধানমন্ত্রী বলছে যে ইন্ডিয়া বিএনপি ক্ষমতা ছিল পাকিস্তান, আর আপনারা বলেন যে 2014 পাকিস্তান। আর লুৎফুজ্জামান বাবর কি বলেছে ইম্পর্টেন্ট, উনি বলছেন যে উনার নেতৃত্বে যেটা বলছে সেটাই সঠিক। সেটা না, বলছি সঠিক দায়িত্বশীলতার জায়গা থেকে কথা বলেন। তাই যদি সঠিক হয় দায়িত্বশীল জায়গা থেকে, তাহলে পাকিস্তানিদের সাথে বিএনপির কোনো সম্পর্ক আছে না? পাকিস্তান বলতে এটা গ্রুপ হতে এখন কথা হলো যে আমি দুটোকেই ডিসকার্ড করতে চাই। আমাদের বক্তব্য বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভিতরেই থাকা উচিত, এটা মূল কথা। এখন মূল বক্তব্যে আসি, সেটা হলো যে আজকে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, কিন্তু অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী আপনি বারবারই বলছেন যে জাতীয় সমস্যা, মানে বেগম খালেদা জিয়া তার বিবৃতিতেও যে সুর রেখে আসলে বিভিন্ন সন্দেহের সুর তুলেছেন, আপনিও আপনার বক্তব্যে বারবার সেটা বলছেন যে কেন জীবিত ধরা হচ্ছে না। এই প্রশ্নগুলো তো নিশ্চয়ই আছে, কেন জীবিত ধরা হচ্ছে না, ধরতে পারছে না, কারণ ব্যর্থতা তো। জি জি, এই প্রশ্নগুলো যখন তোলা হচ্ছে তখন তো এটাকে আসলে আপনিও তার মানে এক রকমের
স্টেজটি মনে করছেন, মানে আওয়ামী লীগ যেমন মনে করছে এটা বিএনপির মঞ্চায়িত নাটক হতে পারে, আপনি মনে করছেন আওয়ামী লীগের মঞ্চায়িত নাটক হতে পারে, মানে বিএনপি তা মনে করছে? আমি যেটা বলছি যে আমরা রাজনীতি করি, আমাদের আগে যেটা বললাম যে মানে পাবলিক পারসেপশনটাকে গুরুত্ব দেওয়া উচিত। এই যে ঘটনাগুলো ঘটছে, যেটা আপনি একটু আগে বলেন যে এই সিলেটের ঘটনা ঘটলো, এই পরের দিন ওখান থেকে আবার অস্ত্র তুলে নিয়ে এসে মৌলভীবাজার, আবার এই পাশে কুমিল্লা, আবার এই জায়গাতে পরপর যেন মানে সব জায়গায় যেন হচ্ছে। এখন মানুষ যদি মনে করে যে এই যে পরপর এইটা পর এইটা, ওইটা পর ওইটা, আরও এরকমভাবে আরও তো 20 জায়গা আছে, আরও তো 100 জায়গা আছে, তাহলে বোধহয় এটা সব আগের থেকেই জানে, সরকারও আগে জানে, বা তার গোয়েন্দারাও আগে জানে, বা আইন প্রকারী সংস্থা আগে জানে। তো জেনে তারা একটা পর একটা করে এগুলো করে যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার অ্যাট দি সেম টাইম যেখানে জঙ্গি হচ্ছে সেখানে মানে মারা যাচ্ছে, জীবিত পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্কটাও মানে করতে পারছে না, নির্মূল করবো কিভাবে, এগুলো একটা কথা। সেই জন্য পাবলিক পারসেপশন হচ্ছে যে এই ঘটনাগুলো সরকার যেভাবে সাজাইছে, এই পাবলিক পারসেপশনকে আপনারাও কিছুটা তৈরি করছেন কিনা? কারণ পৃথিবীর অন্য দেশে তো জঙ্গিদেরকে জীবিত ধরা হলো না মৃত ধরা হলো এই নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। একটাও জীবিত ধরা যাবে না, এটা কথা হলো কিছু তো ধরবেন আপনি। আর একটা হলো যে আমার বক্তব্য হচ্ছে যে এই যে মানে সাজানো ব্যাপারটা কি, মানে এইটা মানে একবার সাজিয়ে মানে ঘটনাগুলো ঘটতেছে, এটাকে বলে সাজানো ঘটনা। মানে ঘটনা প্রবাহ যেটা একের পর এক মানে সাজিয়ে চলে, সেটাকেই সাজানো বলতে পারে। এটা জনগণ মনে করছে, আমরা মনে করি না করি সেটা বড় কথা না। এটা তাই পাবলিক পারসেপশনকে গুরুত্ব দেন। আমরা তৈরি করবো কেন? পিপলকে তাহলে আমরা তৈরি করছি নাকি? জনগণ আমাদের তো আমাদের তো আমরা যেটা বলছেন গণতন্ত্র না থাকলে কি প্রবলেম হয়? মানে আজকে আমরা শরৎ উদ্যানে একটা মিটিং করব, আমাদের পারমিশন দেওয়া হলো না, আমরা একটা মানে মানে আমাদের কোথাও কোনো মিটিং করতে দেবে না, কিন্তু আওয়ামী লীগ মিটিং করছে, ঢাকঢোল পেয়েছে, করছে, তাহলে লন্ডনে যখন একটা লোক গিয়ে গাড়ি নিয়ে উঠে পড়লো এবং ছুরিকাঘাতে 4 জনকে মেরে ফেললো, তখন কোনো দল তাদের বললো না, মানে তারা জাতীয় ঐক্যের জন্য তাদেরকে টেবিলেও বসতে হলো না, কিন্তু তাদের আবার কোনো দল বললো না যে এটি সাজানো নাটক। সাজানো নাটক না, ব্যাপারটা হলো যে জাতীয় ঐক্যটা কি? জাতীয় ঐক্যটা হলো যে মানে সমস্ত জাতির সবাই মিলে একটা এক জায়গায় ঐক্যবদ্ধ হব। যেমন ধরেন যে ভারতের কার্গিল যুদ্ধের সময় সব এক জায়গায় বসে গেল, সেখানে সোনিয়া গান্ধীও বসছে, সেখানে প্রকাশ কারাতও বসছে মানে কমিউনিস্ট পার্টির, সেখানে আপনার মোদিজিও বসছে মানে বিজেপির, বিভিন্ন রাজনৈতিক দল এক জায়গায় বসে তারা জাতীয় ঐক্য, সেখানে কিন্তু কোনো ইয়ে নাই। আজকে আমাদের এখানে সেই পরিবেশ আসা দরকার যে এরকম একটা ভয়াবহ জাতীয় ইস্যুতে, এটাই বেগম জিয়া বলেছেন, আমাদের মানে নেত্রী বলেছেন যে এমন একটা ভয়াবহ জাতীয় ইস্যুতে আমরা বারবার বলে আসছি যেটাকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটু ফোনটা নিতে চাই, দর্শক নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। দর্শক আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন বাদশাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্ন হচ্ছে জঙ্গির আস্তানার সন্ধান পাওয়া গেলেই বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে জঙ্গি তাদের পরামর্শ মোতাবেক জঙ্গি জীবিত ধরা হোক, নেতা বিএনপি নেতাদের পরামর্শ মোতাবেক। জি, এটা আমার প্রশ্ন। জি, আপনি আরেক যে বিএনপির সিনিয়র নেতারা যে জঙ্গি মারা জীবিত ধরা হয় না কেন, হ্যাঁ, এই প্রশ্নটা ভবিষ্যতে আস্থানা পাওয়া গেলে তাদের মতামত নিয়ে এদেরকে জীবিত ধরা হোক, এদেরকে জীবিত ধরা হোক। জি, অ্যাডভোকেট সমরেশ করিম, এই জীবিত না ধরার প্রসঙ্গটি বারবার আসছে। আমি একটা বিরতির পর এই প্রসঙ্গে আসব, যদিও এটা নিয়ে আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বারবার উত্তর দিচ্ছেন, কিন্তু জীবিত কেন ধরা যাচ্ছে না এটি একটি প্রশ্ন। যারা মরছেন তারা সবাই জঙ্গি কিনা সেটি একটি প্রশ্ন। আর আপনার কাছে আমি আরেকটা জিনিসও জানতে চাইবো যে বারবার যে কোনো কিছুই বিএনপি জামাতকে দোষী করে ফেললে আসলে বিএনপি জামায়াতেরও উপায় থাকে কিনা পারসেপশনটা জনগণের এই
নেতিবাচক পারসেপশন গুলো নিয়ে খেলা ছাড়া একটা বিরতির পর দর্শক। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সম রেজাউল করিম, বারবারই প্রসঙ্গ উঠছেন, একজন দর্শকও ফোন করছিলেন যে মানে, আর অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বারবারই এই প্রশ্ন তুলছেন যে জীবিত একজনকেও ধরা যাচ্ছে না কেন, বারবার এত মৃত কেন? আজকেও নাসিরপুরে 7-8 জন, যদিও আমরা জানি যে গতকাল তাদেরকে আসলে বেরিয়ে আসারও কথা বলা হয়েছিল। অভিযান শুরু করার কিছুক্ষণ পরে আমরা শুনলাম যে সেখানে তারা সুইসাইড ভেস্ট মানে আত্মঘাতী হয়েছে 7-8 জন। দেখুন, একটু কারেকশন করি, একজনও ধরা যাচ্ছে না তা না। এ পর্যন্ত জঙ্গি ঘটনায় বিভিন্ন জায়গায় যে অপারেশন হয়েছে অনেকে কিন্তু জীবিত ধরা পড়েছে, একজনও ধরা পড়ার কথা ঠিক না। এখন যদি বিষয়টা এরকম হয়, কেউ যদি নিজে উদ্বুদ্ধ হয় যে নিজের জীবন উৎসর্গ করব, হোলি আর্টিজানের ঘটনা থেকে শুরু করে কল্যাণপুরের ঘটনায় তাদের কিন্তু মাইকিং করে তারা বলতেছিল, যেমন সিলেটের ঘটনায় বলছে সোয়াত পাঠান। এখন পুলিশ অফিসারকে নিষ্ঠুরভাবে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলতেছে, তারপর কি পুলিশ অফিসার বলবে আসেন আপনাদের সকলকে আলিঙ্গন করবে, আপনারা আসেন? কিন্তু অ্যাডভোকেট সম রেজাউল করিম, আপনার নিশ্চয়ই মনে আছে যে একরকম তাই হচ্ছে, মানে এগুলো আবার খুবই ইউনিক ঘটনা যে বাংলাদেশে ইভেন মা এবং বোনকে নিয়ে গিয়ে উত্তরখান, আমি ভুলে গেলাম জায়গাটার নাম, সেখানে অভিযান চালানোর সময় কিন্তু এক মহিলাকে ডাকা হচ্ছিল যে আপনি তবু বের হন, তবু বের হন। মহিলা তারপরে কয়েক ঘন্টা পরে শিশু বাচ্চা নিয়ে বেরিয়ে এলেন। আপনি আজিমপুর থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে আমরা আল্লাহর হস্তে জীবনকে উৎসর্গ করেছি, আমার স্বামীর সঙ্গে আমি বেহেশতে যেতে চাই। এখন কারো যদি মগজ ধোলাই এরকম ভাবে হয়, সম্মোহিত করায় যে বেহেশতে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে স্বামীর নির্দেশিত পথে, দুগ্ধপোষ্য বাচ্চা সহ, তাকে আপনি কিভাবে ফিরাবেন? কিছু কিছু মানুষকে মগজ ধোলাই করে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়, ধর্মের নামে বিভ্রান্ত করে, ওই মানুষদের আনা যাবে না। একটা নাম্বার 2 হচ্ছে আত্মরক্ষার অধিকার কিন্তু সকলেরই আছে। র্যাব পুলিশের মনোবল ভেঙে না যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে তারা অনেকে স্টেটমেন্ট দেন না। কতজন র্যাবের সদস্য পঙ্গু হয়ে আছে, কত র্যাবের সদস্য মারা গেছে, সকল তথ্য কিন্তু পাবলিকলি বাইরে আসে না। আর র্যাবের সদস্য, পুলিশের সদস্য অন্যায় করার কারণে কতজন চাকরিচ্যুত হচ্ছে, কতজন কনভিকশনের পরে জেলখানায় আছে, তার লিস্ট কিন্তু অনেক বড় লিস্ট। একচাটিয়া একটা অভিযোগটা আনলে সেটা সঠিক হবে না। এখন আপনাকে একটু বলি অ্যাডভোকেট সম রেজাউল করিম, আপনি যেই জায়গাটিতে গেলেন যে এদের মগজ ধোলাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার এই কথাটি বলছেন, সেখানেই কিন্তু একটা বৈশ্বিক যে সমস্যা সেই প্রসঙ্গটি আসে। তখন এখানে বিএনপি কে আনা কেন? মানে বিএনপি তো মগজ ধোলাইয়ের দল, বাংলাদেশের বিএনপি কি মগজ ধোলাইয়ের দল? দেখুন, এবং বিএনপি এখন কোনো কর্মসূচিতে নাই, মানে সেই পেট্রোল বোমার রাজনীতির অভিযোগ না হয় তাদেরকে দেওয়া হলো যে সে সময় তাদের কর্মসূচি ছিল, এখন তো বিএনপি কোনো কর্মসূচিতে নাই। বিএনপি আত্মঘাতী আত্মঘাতী বিএনপি। দাদা একটা কথা বলছে না, পাবলিক পারসেপশন। দেখবেন দুইটা দল মাঝে মধ্যে বলে দেশের সমস্ত মানুষ আমার সঙ্গে, আওয়ামী লীগ বলে বিএনপি বলে, তাতে দেশের লোক হওয়া দরকার 32 কোটি। পাবলিক পারসেপশন না, বিএনপি পারসেপশন। বিএনপির পারসেপশনটা এই কারণে বলছি, বিএনপি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ভুল রাস্তায় গিয়েছিল। দেশের মানুষকে খুন করা অথবা পেট্রোল বোমা দিয়ে মানুষ পোড়াবে, তাদের রাজনীতির অবয়ব, আমি বলছি না যে বিএনপি এটা করছে, তাদের রাজনীতির ব্যানারের নিচে সেই ঘটনাগুলো ঘটাবার যে রাজনীতিটা, একদিনের জন্য যদি তারা সেই রাজনীতির বিষয়টা নিয়ে অনুতপ্ততা দিয়ে কথা বলতেন, তারা বলেননি। একটি ঘটনাও যদি প্রমাণ করতে পারতো সরকার, না সরকার প্রমাণ কারেক্ট না, তথ্য মানুষ রং ইনফরমেশন পাবে। 300-র উপরে মামলায় চার্জশিট দাখিল হয়েছে। কোন কোন ক্ষেত্রে যুব দলের নেতা, অন্য নেতারা আদালতে 164-এ স্টেটমেন্ট করে বলছেন যে এই কারণে আমাদের নির্দেশ হয়েছিল, সে কারণে আমরা এই ঘটনা ঘটিয়েছি, কারণ আমাদের অনির্দিষ্টকালের অবরোধ ওরা শুনছিল না, সে কারণে আমরা পেট্রোল মেরেছি। তারা আদালতে গিয়ে স্বীকারোক্তি দিয়েছে, তারা পোর্টফোলিও হোল্ড করে এমন ব্যক্তিটা। আর একটা কথা বলি, হোলি আর্টিজানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্টেটমেন্ট আপনার মনে আছে, তিনি বলছিলেন এটাকে একটা অভ্যুত্থান হিসেবে বলছিলেন। এত বড় বর্বরচিত ঘটনাকে অভ্যুত্থান বলা যায়? কিছু কিছু জায়গা থেকে কিন্তু লিঙ্ক অফ চেইনটা যখন খুঁজি তখন পিপলস পারসেপশন হয় যে আন্দোলন করে বিএনপি জামাতেদের হটাতে পারে নাই, এখন মানুষের ভিতর আতঙ্ক সৃষ্টি। তার মানে আওয়ামী লীগও পারসেপশন নিয়েই খেলছে। দর্শক, একজন দর্শক আছেন ফোনে, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি অ্যাডভোকেট ইমদাদুল হক খান। বলুন প্লিজ। অ্যাডভোকেট ইমদাদুল হক খান। জি বলুন অ্যাডভোকেট সাহেব। জি, আমি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাহেবের কাছে প্রশ্নটা করতে চাই। ইদানিং এই জঙ্গিবাদ সম্পর্কে বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে দেশে গণতন্ত্র না থাকার কারণে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমার প্রশ্ন যে জঙ্গিরা বর্তমান যে সংবিধান আছে এটা বিশ্বাস করে কিনা, এবং আর একটা প্রশ্ন যে বিএনপির শাসনামলে গাজীপুরে এবং ঝালকাঠি বারে
জঙ্গি হামলা হয়েছে, তাছাড়া একই সাথে 17টা ডিস্ট্রিক্টে জঙ্গি হামলা হয়েছিল। ওই সময় গণতন্ত্র ছিল কিনা? 63 ডিস্ট্রিক্টে, জি সব জায়গায়। আচ্ছা, এই প্রশ্নের জবাবটা খুব ইজি। আমি যেটা বলছি যে একটা জায়গায় যদি আপনি ডোবা গর্ত থাকে, সেখানে পচা পানি থাকে, কচুরিপানা থাকে, সেখানে মশার উৎপত্তি হবে। যখন দেশে গণতন্ত্র না থাকে, পার্লামেন্ট কার্যকর না থাকে, সবার অংশগ্রহণ না থাকে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি অকার্যকর হয়ে পড়ে আস্তে আস্তে, তাহলে সেখানে এই জাতীয় ঘটনাগুলো দ্রুত বিস্তার লাভ করে, তাকে চেক দেওয়ার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। এই জন্য আমরা বলছি, এর কথা এই নয় যে ওই জঙ্গিরা গণতন্ত্র নেই বলেই জঙ্গি হচ্ছে না, সেটা বলছি না। ওদের তো আলাদা একটা মানে ইয়ে আছে, যেটা একটু আগে বললেন যে তারা মানে এই যে আপনার মানে একভাবে মোটিভেটেড হচ্ছে এবং এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে এটা হচ্ছে, তাহলে এটা সমস্যা। এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে চাই, এনে বিতর্কের ব্যাপার না। আমরা কিন্তু এই জঙ্গি ইস্যুটাকে আমরা জঙ্গি বিরোধী, সরকার জঙ্গি বিরোধী যদি হয় তাহলে তাকে আন্তরিক হতে হবে, তাহলে তাকে ঐক্যমতে আসার কোনো অসুবিধা নেই। এখন মানুষের কি প্রশ্ন সেটা আমি বলছি যে পাবলিক পারসেপশন এইটা। এই যে মানে সিলেটের ঘটনায় আমাদের চেয়ারপারসন উনি কিন্তু প্রশ্নের ওই অংশটিও যদি উত্তর দেন যে তাহলে আপনাদের সময় এই ঘটনাগুলো দুটো বারে হামলার ঘটনা মনে করা না না একটা হলো যে সেই জায়গা অনেক মানে সে সময় কি গণতন্ত্রের ঘাটতি ছিল কিনা? গণতন্ত্রের ঘাটতি বলছি না, তখন তো গণতন্ত্রের ঘাটতি নেই না, সেখানে আপনার একই সাথে সিরিজ বোমা হামলা হলো মানে বাংলাদেশের 64টি জেলায় প্রত্যেকবার একই সময় একই দিনে। সেখানে ঝালকাঠিতে 2 জনকে ধরা পড়লো। তাদের বাড়ি কোথায়? একজনের বাড়ি বগুড়া, একজনের বাড়ি পাবনা। সেখানে টাঙ্গাইলে 1 জন ধরা পড়লো, তার বাড়ি হলো সাতক্ষীরা। গাজীপুরে 2 জন ধরা পড়লো, তাদের বাড়ি কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি আরেক জায়গা। তাহলে আমি বলতে চাচ্ছি যে ওই সমাজে সেই সমাজের কোনো লোক সেখানে কিন্তু এই জঙ্গি হয় নাই, তাহলে এই আরেক জায়গাতে এনে এখানে হামলা করানো হচ্ছে। এটা প্ল্যান্টেড ঘটনা ছিল, এই ঘটনাগুলো ছিল প্ল্যান্টেড এবং তখন কিন্তু আইএসআইএস এইভাবে আসে নাই। এখন তো তাই দেখা যাচ্ছে সিলেটে যারা তারা সিলেটি না, যারা মৌলভীবাজারে মৌলভীবাজারের না। আচ্ছা, তার মানে এটা ঘটনাটা এরকমই। তাহলে আমার বক্তব্য হলো যে টোটাল ব্যাপারটা কি, আসুন আমরা সবাই মিলে দেশ আমাদের দেশে সমস্ত মানুষ ধর্মে বিশ্বাস করে। এদেশের আপনার 90% লোক যে মুসলিম, তার মধ্যে কিছু লোক হয়তো ঠিক মতো নামাজ কালাম না পড়তে পারে, মানে কিছু লোক, কিন্তু আমি মনে করি যে মেজরিটি মানে মোর দ্যান 90% লোকই তারা ধর্মে বিশ্বাস করে এবং তারা নামাজ কালাম রোজা এগুলো রাখে। হিন্দুরা যারা, তারা সরাসরি পুজো আচ্চা নিজে না করলেও অন্তত ঠাকুর মশাইকে দিয়ে পূজা করানো, পূজা আচ্চা করা, প্রসাদি করা, এটাও করে। কিন্তু ধর্মকে কখনোই আমাদের দেশের মানুষ তারা রাজনীতির সাথে মিলতে চায়নি এবং এখানে সাম্প্রদায়িকতা ব্রিটিশরা আগে তো ছিলই। ধর্মের ব্যবহার মানে যারা করতে চায় তাদেরকে আবার মানুষ গ্রহণ করে না। যেমন যেসব দল মানে ধর্মের নিয়ে রাজনীতি করে, পার্লামেন্টে তারা 2টো সিটও পায় না, 1টা সিটও পায় না। এই জন্য কত এখানে ধর্মের ব্যাপার কিন্তু তারা আবার ক্ষমতায় আসতে পারে। আপনাকে এই আরেকদিন আপনার সাথে এই আসতে পারে, কিন্তু আসতে পারে যদি দেশে যদি আসলে যদি যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না তাদের কারো ছায়া যদি তারা পায়, এখানে কিন্তু মৌলবাদ মাথা ছাড়া দিতে পারে। জি, আমি আরেকদিন আপনার সঙ্গে এই নিয়ে আলাপ করবার আগ্রহ থাকলো। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, শেষ মন্তব্য করার। দেখুন, আমি দাদার সঙ্গে একমত যে ধর্ম মানে জাতীয় ঐক্যের প্রসঙ্গটি এত মানে কোনো রকম গুরুত্বই না দেওয়াটা কি? অবশ্যই গুরুত্ব দেওয়া। জাতীয় ঐক্য বলতে আপনি বাংলাদেশ যদি মনে করেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। আপনি যদি জাতীয় ঐক্য মনে করেন তাহলে বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছিল সেটা। ওনারা কি ক্লিয়ার করে আজ পর্যন্ত কোনোদিন বলছেন মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাটা, স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে কারা? আর্টিকেল 38 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ধর্মভিত্তিক রাজনীতি কারা চালু করেছে? তাদের দল চালু করেছে। মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে সর্বপ্রথম ধর্মভিত্তিক আইডিয়াল দল কারা চালু করেছে? তারা করেছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধী খানে সবুর থেকে শুরু করে গোলাম আজম, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা শাহজিজকে ক্যাবিনেটে কারা বসিয়েছে? তারা বলেছে। পাকিস্তানপন্থী লোকদেরকে রাজনীতি করার সুযোগ কারা দিয়েছে? আমি বলছি পবিত্র ধর্ম ইসলাম, কোরআনের ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, সেখানে কিন্তু বিভেদের কোনো জায়গাটা নাই।
কিন্তু যারা ধর্মের নাম ব্যবহার করে ৭১ সনে নৃশংস বর্বরচিত ঘৃণ্য অপরাধ করেছিল তাদের বিচার হওয়ার সময় কিন্তু ওরা একটা দিনের জন্য বলছেন যে এই বিচারটা হচ্ছে একটা ভালো কাজ হচ্ছে, বরং পাকিস্তান পার্লামেন্ট যখন এর বিরুদ্ধে অবস্থান নিল ওনারা সেটাকে কন্ডেম পর্যন্ত করলেন না। জাতীয় ঐক্যে আসতে গেলে আমার অস্তিত্বের উৎসটাকে আগে প্রথম মানতে হবে, সেই জায়গাটাকে না মেনে বারবার বলবেন জাতীয় ঐক্য জাতীয় ঐক্য। তাহলে কি জাতীয় ঐক্য? স্বাধীনতা বিরোধীর সঙ্গে একত্রে চলবে, এটা জাতীয় ঐক্য? ডেফিনেটলি এটা কিন্তু হয় না। আমার পরম স্নেহাস্পদ অনুস্পতিম সম রেজাউল যে কথাগুলো বলল, এই কথাগুলো আমি মানে অর্থটা বুঝছি না। মানে এখানে বিএনপি একটা মুক্তিযুদ্ধের দল এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে আওয়ামী লীগের সব নেতারা যখন এদেশ ছেড়ে চলে গেছে ভারতে, এবং আওয়ামী লীগের প্রধান যখন অ্যারেস্ট হয়ে গেছে, সে চলে গেছে পাকিস্তানের কারাগারে, ঠিক তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে তখন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন। এই বিষয়টা হলো মানে বাংলাদেশে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের জিয়াউর রহমান কোনদিন দাবি করেন না তোমার কথা মূল কথা। আরেকটা জিনিস আপনার কথা বলেন, আরেকটা জিনিস হচ্ছে যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো গণতন্ত্র। সেই গণতন্ত্রই যেখানে ওনারা মানেন না, একবার গণতন্ত্রকে মেরে বাকশাল করলো। আরেকটা কথা বলি, সেটা হলো যে এদেশে যুদ্ধ স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এবং মানে ওয়াইসি থেকে ফিরে এসে শেখ মুজিবুর রহমান সাহেব সাধারণ ক্ষমা এই বিষয়গুলো যদি আপনি তোলেন, এগুলো নিয়ে নিশ্চয়ই আরো প্রতি প্রশ্ন করবার তর্ক করবার সুযোগ আছে, আগামীতে নিশ্চয়ই সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধন্যবাদ অ্যাডভোকেট সম রেজাউল করিম, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন সপ্তাহের নতুন রাজকাহন, সঙ্গে থাকুন।